দেখা নিয়ে অনেকে বেশ আতঙ্কিত ছিল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটা আবার উঠিয়ে নেন কিনা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই উঠিয়ে নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা যার ছিল সে মাহফুজ আলমের কথা বলছি। উনি একটা পোস্ট দিয়েছিলেন এখন থেকে প্রায় 14 ঘন্টা আগে, এবং সে পোস্টের মূল শুরুটা এইভাবে করেছিলেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। তারপরে বলছেন যে লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে ইমান আবার ফিরে এসেছে, কিভাবে ফিরলো সেই গল্পই বলবো আজ। এবং তারপরে উনি অনেক কিছু বলেছেন, আমার ধারণা আপনি এটা আপনার পড়ার ধৈর্য ছিল। আহ কি বলবেন এই হঠাৎ করে এতদিন পরে উনার এই আওয়ামী লীগ যে ফিরে এসেছে, এটা নিয়ে ওনার যে উপলব্ধির যে বিষয়গুলো উনি বলেছেন, আপনার সব মিলিয়ে আপনার মন্তব্যটাকে শুনতে চাই। আমি তো বিতর্কের লোক, আমার কাছে মনে হচ্ছে এই পুরো স্টেটমেন্টটা প্রত্যেকটা যুক্তি স্ববিরোধী এবং নিজেই নিজেকে খণ্ডিত করেছে। আর পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে বহু বছর আগে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতে বসতেন, তারপরে ধ্যান থেকে জেগে উঠে বলতেন আমি কোথায়। তো, মাহফুজ অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি, সে অনেক পড়াশোনা করে বলে আমি শুনেছি। সে বিভিন্ন পড়াশোনা করা লোকদের সঙ্গে মেলামেশাও করেছে, এবং আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে তার মেলামেশা নাই মানে আমি আসলে সেরকম পড়াশোনা করি নাই, আমি সেই দলে পড়ি না আর কি। কিন্তু আমি তার এই ব্যাপারটাকে পছন্দ করি যে সে অনেক পড়াশোনা করে, চিন্তা করে। আমার ভালো লাগে, দূর থেকে দেখলেও আমি খুবই তার এই বিষয়টা পছন্দ করি। কিন্তু আমার মনে হয়েছে এই জন্যই যে একটা ধ্যানী লোক ওই হঠাৎ জেগে উঠে, যেমন আমাদের ধর্মে আছে আসহাবে কাহাফ, কাহাফের গুহায় যে সাহেবরা ছিল আর কি। তো এরা ঘুম থেকে জেগে উঠে ওই একই প্রশ্ন করেছিল, আমি কোথায়, আমরা কোথায়। তো উনি একটা সুন্দর কথা বলেছে, উনি প্রথমে বলে দিয়েছে আওয়ামী লীগ ব্যাক করে গিয়েছে। আচ্ছা, তার মানে উনি এটা ধ্যানের মাধ্যমে প্রাপ্ত হয়েছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। তারপরে বলেছে যে এইটা একটা ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে। ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে না, যারা ধর্মতত্ত্ব পালন করে তাদেরটা থাকেই, ওটা কোনো কারণে যায় না। যেমন যখন অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না বা আওয়ামী লীগ কেন কোনো অনুশোচনা করে না, এই জন্যই করে না, অতএব তাদের ওইটা শক্ত আছে, তারা কোনো অনুশোচনা বা কোনো দুঃখ প্রকাশ বা কোনো ভুল স্বীকার কিছুই তো করে না। এইবার আসেন, সে বলেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তার মানে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি টিকে ছিল। আওয়ামী লীগের ব্যাক করার কথা বলছে, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার মানে টিকে ছিল, এবং তারা 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো খুব চমৎকার, আপনি তো তখন উপদেষ্টা ছিলেন, আপনি তো তখন মেটিকুলাস ছিলেন, আপনি তখন ডক্টর ইউনূসের সাথে বিদেশে বেড়াতে গিয়েছেন, যেখানে পিটার হাস সেলফি তুলে আর আপনারা মঞ্চে উঠেন। তো সেইখানে থাকা অবস্থায় উনি বুঝেন নাই যে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সক্রিয়। কারা ভাঙলো এই স্বাধীনতার বিরুদ্ধে শক্তির মূর্তিগুলা? ভাঙলো মুজিবনগরের যে স্মৃতিসৌধ আছে, ভাঙলো বিভিন্ন জায়গায় মুরাল থেকে খুদে খুদে আহ ধ্বংস করে দিল, মুক্তিযুদ্ধের আহ বহু নেতার নামে মেডিকেল কলেজ বা এইসব আছে সেগুলার নাম বদলাইলো। তখন আপনি তো কিছু বলেন নাই। তখন কি জুলাইয়ের যে ইমান, সেই ইমানে ঘাটতি পড়ে গেছিল? তাই না? জুলাইয়েরও তো একটা ইমান আছে, তাই না? জুলাইও তো একটা তত্ত্ব, জুলাইও তো একটা বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসে ঘাটতি হয়েছিল যে ওনারা বলতে পারেন নাই। তারপরে বলেছে যেদিন ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, উনি নিজে অন্তরীণ সরকারের ভিতরে, উনি দেখেন ওনার চোখের সামনে দিয়ে এটা হচ্ছে, অন্তরীণ সরকারের লোকেরা কাজ করা শুরু করেছে। উনি তখন ধ্যানে ছিলেন, চুপ করেছিলেন, উনি তখন অন্য দুনিয়াতে ছিলেন। এখন উনি ফিরে এসেছেন, উনি এখন এসে বলতে পারছেন অন্তরীণ সরকারের লোকজন ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। তারপরে বলেছেন যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল, উনি কিন্তু স্বীকার করে নিলেন যে আইনের শাসন হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়, মবের শাসন জেগে উঠেছিল। তাহলে মবের শাসন কে ফেরত আনলো? একটা কথা আমি জানতে চাচ্ছি, উনি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বলছেন অন্তরীণ সরকার। এটা হয়তো ওনার ভাষা, এটা অন্তরীণ এটা তো হয়তো অন্য 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 একটা ভাষা, এটা হতে পারে। এটা আহ এটা হয়তো উনি নিজে নিজে একটা মানে তৈরি করে নিয়েছেন ভাষাটা। আমি যেমন মাঝে মাঝে উপদেষ্টাদের উপদুষ্টু বলি, উনি সেরকম অন্তরীণ বলছেন। মানে অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে যারা কিনা আটক আছে কোথাও, অন্তরীণ। হ্যাঁ। হ্যাঁ, তো এইটা নিয়ে আমার একটা কথা রয়েছে আর কি। তো তারপরে বলেছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে। উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না একটা জাহাঙ্গীর নাম একজন ভদ্রলোক? হ্যাঁ, উনি তো এক ধরনের আহ কি বলে
মানে আইয়ামে জাহাঙ্গীরি তৈরি করলেন। উনি প্রশ্ন করলে উত্তর দেন হচ্ছে আলু পটলের দাম, তারপর বলেন টমেটোর মূল্য, কি কি জানি বলেছিলেন, মনেও থাকে না এগুলা। তো সেগুলো যখন করছিলেন উনি তখন কোথায় ছিলেন? ওই যে জেগে উঠলো মবের শাসন, মবের শাসন বন্ধ করার কাজ কার ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি গভীর রাতে হঠাৎ সাংবাদিকদের ডেকে এনে ব্রিফ করেন। উনি ওনার পদত্যাগ যে চায় তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়েন, হ্যাঁ হ্যাঁ 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছে তাকে, মাথা নাড়ে। তো এই মাথা নাড়া আপনি দেখেন নাই, তখন তো কিছু বলেন নাই। তারপরে বলেছে সেদিনই লিগ ব্যাক করেছে যে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমরা চুপ ছিল। হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, তার মানে উনি সেটা স্বীকার করে নিলেন। আচ্ছা, তারপরে বলেন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। তো সেকুলাররা ডানপন্থীর উত্থানে যদি ভয় পেয়ে থাকে, এটা উনি খুশি হলেন না কেন? তাই না? ওনারা তো সেকুলার শব্দগুলিকে বাদ দিয়েছিলেন। ওনাদের কাছে তো বাংলা হচ্ছে একটা সেকুলার ভাষা, আর উর্দু, হিন্দি, ফার্সি এগুলা হচ্ছে গিয়ে বিপ্লবের ভাষা। ওনারা তো ইনকিলাবকে জিন্দাবাদ দেন, কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক তো বলেন না। ওনারা তো বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেন না। ওনারা যে কোনো বাংলাদেশে একটা জয়ধ্বনি দিতেন, যেমন হাবিবুর রহমান সাহেব এসে কারোটা দিবেন না, উনি জিন্দাবাদও বলবেন না, জয়ও বলবেন না। সেজন্য উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক, যেটা কিনা আবার পরে সরকার গ্রহণ করে নিয়েছিল, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত গ্রহণ করে নিয়েছিল। হ্যাঁ, তো তাইলে ওনারা এরকম একটা তৈরি করতেন, বিপ্লব চিরজীবী হোক না, কিন্তু ওনারা তো সেটা বলেন না। ওনাদের কাছে বিপ্লবের চেয়ে ইনকিলাব বেশি ভালো লাগে। তো ওনারাই তো এটাকে ফেরত করেছেন। তারপরে বলেছেন সেদিনই ব্যাক করেছে যেদিন এই দেশে হিরো বানানো হয়েছিল মবস্টারদের। কোন কোন মবস্টার, কোন মবস্টার হিরো হয়েছিল? আপনি তাহলে মবস্টারদেরকে চিনেন? ডরে তো উনি এখনো মবস্টারদের নাম বলতে পারছে না। উনি আবার বলে সেকুলাররা নাকি ডানপন্থীকে ভয় পেয়েছিল। উনি মবস্টারদের নাম বলে না কেন? উনি নিশ্চয়ই মবস্টারদেরকে চিনে, তাই না? তারপরে লিখেছেন ওরা সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। তাহলে জনগণের বিচ্ছিন্নতার জন্য কে দায়ী? ঐকমত্য এবং সংস্কারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ, তাই না? তো ওনারা এই সংস্কার কমিশন করেছেন। উনি তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। উনি তখন এই তথ্য মন্ত্রণালয় থেকে এই সংস্কার কমিশন, গণভোট, আবল তাবল সবকিছুর জন্য প্রচারণা করেন নাই। উনি প্রচারণার জন্য বরাদ্দ দেন নাই। তখন ওনার মনে হয় নাই যে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হচ্ছে, নাকি আলী রিয়াজের নিয়ামতে বরকত হাসিল করার জন্য ওনারা তখন, উনি নিজে তখন ধ্যান করছিলেন? হ্যাঁ, এটা দেখেন ওনার কথা যে নিজেই নিজেকে খণ্ডন করে। তারপরে বলেছে যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। জামাতকে অন্তরীণ কোলে নিয়েছিল, তবে কোলে নিয়েও বিজয়ী করতে পারলো না। কোলের শিশু কি হামে আক্রান্ত হলো? হ্যাঁ, মানে জামাত কি হামাতে পরিণত হলো, যে উনি জামাতের হাম হয়েছে? বারবার যে অন্তরীণ সরকারের কথা বলছেন, উনি নিজেও তো শেষ দিন পর্যন্ত অন্তরীণ সরকারের পার্ট ছিলেন। উনি তার নিজে মানে অন্তরীণ ওই ছিলেন। কোলে তো ওনাকে উনিও আপনি নিয়েছেন। কোথাও খুঁজে পেয়েছেন? আমাদের এই ছোট ভাইকে আপনি কোথাও খুঁজে পেয়েছেন? উনি নিজে অন্তরীণ ছিলেন। উনি কি করেন, কি কাজ করেন? উনি চলে যাওয়ার পরে জানলাম উনি নাকি 2টা টিভির লাইসেন্স দিয়েছে। সেই টিভির লাইসেন্স যাদের নামে, তাদেরকে নিয়ে আলাপ করবো এখন? সেটা করলে উনি লজ্জা পাবে। যাই হোক, না তারপরে না না, যাই। উনি কিন্তু টিভি লাইসেন্স তো উল্লেখ করেছেন, ওটা ওটা নাকি ওনাকে দিতে দেওয়া হয় নাই, এই জন্য উনি দুঃখিত হচ্ছেন। আচ্ছা, এটা এইবার আসেন। আসেন, এইবার জি। আসেন। তারপরে বলছে যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না দিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল। যে ছাত্ররা ওনার সাথে আন্দোলন করলো তারা লুম্পেন হয়ে গিয়ে ক্লাব আর মবে রূপ নিয়ে নিল। মবস্টারদের কথা বলেছেন, মবের শাসনের কথা বলেছেন, আবার বলেছেন ছাত্ররা মব হয়েছে। আপনি চিন্তা করেন। হ্যাঁ, তারপরে বলেছেন, তার মানে উনি কি বললেন? ছাত্ররা মব, তাদের মধ্যে থেকে কেউ মবস্টার, তাদের মধ্যে থেকে কেউ আবার মবের শাসন কায়েম করেছে। এই কথাটা কিন্তু উনি নিজে বলতেছেন। আপনি সিরিয়ালে হ্যাঁ বলে গেছে, তাই না? তো হ্যাঁ এগুলা নিজেই হ্যাঁ। নিজেকে খণ্ডন করা। হুম। হ্যাঁ, তারপরে বলেছে যেদিন মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। তার মানে উনি জানেন প্রযোজককে, পরিচালককে, এবং এই এই হামলা নাকি প্রযোজিত হয়েছিল। একদিকে বলছেন ডানপন্থীদের উত্থান হয়েছে, আবার বলছেন ডানপন্থীদের কেউ প্রযোজনা করে, তাই না? এরপরে দেখেন বলেছে যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোক ছিল জামাত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তার মানে উনি অন্তর্বর্তী সরকারকে স্বজনপ্রীতি, স্বার্থতন্ত্র এবং আমলাতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা লোকজনের আওতায় চলে যাওয়া, এটার জন্য অভিযুক্ত করলেন। তার মানে ওনারা ওনারা নিজেরাই সরকারের মধ্যে ছিলেন। উনি কি আলাদা করে বলতে পারবেন? মনে করেন আপনার হাতকে বলতে পারে যে আমি পায়ের সাথে সাথে যাই না, কারণ আমি হাত নড়ি নাই, আমি হাত গুটিয়ে রেখেছিলাম।
এটা সে বলতে পারবে যে আমি পায়ের সাথে সাথে যাই নাই। উনি যে হাত গুটিয়ে বসেছিলেন, দেখেন এখানে উনি বললো যে নিজের পরিবার, প্রজন্ম এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তো হ্যাঁ নিজের প্রজন্ম তো পরিবারের আপনি স্বার্থ দেখতেই রক্ষা, পেয়েছেন। এবং সেই পরিবার হিসেবে কিন্তু ওনার ভাইয়ের নামও আসছে। হ্যাঁ, কার ভাইয়ের নাম আসে নাই, কার আব্বার নাম আসে নাই, কার ছেলের নাম আসে নাই, কার ভাতিজার নাম আসে নাই, কার স্বামীর নাম আসে নাই, আপনি আমাকে বলেন। এটা যদি আপনি বলেন তাহলে একমাত্র আসিফ নজরুলকে আমি ছেড়ে দিব, কারণ ওনার স্ত্রীর নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম কিচ্ছু আসে নাই। এসেছে ওনার দুইটা ছাগলের নাম, যেই ছাগল খেয়ে ফেলেছে, এবং ওনার শাশুড়িকে উনি গ্রেপ্তার করেছিলেন। এবং কালো ছাগল খেয়ে নাকি লাল ছাগল ফেরত দিয়েছে, এবং সেই ছাগল খাওয়ার জন্য নাকি মন্ত্রী পরিষদের যে বাসা, সেই বাসা ব্যবহৃত হয়েছে। এরপরে বলেছেন আহ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। তার মানে আপনি দেখেন এই যে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচন, সেখানে উনি অভিযোগ করেছেন যে ওখানে গণতন্ত্র বিজয়ী হয় না, ওখানে সংঘতন্ত্র বিজয়ী হলো। সবচেয়ে বেশি দুঃখ পাবে সাদিক কায়েম, সবচেয়ে বেশি দুঃখ পাবে ওই যে একটা ছেলে কি কি বলে, সকালবেলা মাইশ শুরু করবে, রাত্রেবেলা মাইশ শেষ হবে। ওরা খুব দুঃখ পাবে না, কারণ ওরা তো, তারপর ওই যে একটা ছেলে সর্বমিত্র, যে কিনা সর্বশত্রুর মতো হাতে লাঠি নিয়ে ঘুরে, তাই না? ওরা দুঃখ পাবে না, কারণ উনি বলছেন যে গণতন্ত্রের বদলে নাকি সংঘতন্ত্র জয়ী হয়েছে। সবাই ভোট দিয়েছে, তাহলে উনি বলুক যে গণতন্ত্র আসে নাই এই ক্যাম্পাসগুলিতে। তারপর উনি বলছে যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট, নতুন মিডিয়া অনুমোদন দিলে কি জুলাই সফল হয়ে যাইতো? নতুন মিডিয়া কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই, উনি যে লাইসেন্স গুলি দিয়েছে কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। সারা জীবন আওয়ামী লীগের সাথে ব্যবসা করার লোককে দেয় নাই। আমি নাম দিয়ে দিয়ে বলতে পারি, আমি এটা বলবো না। আমি যাদেরকে দিয়েছে তারা পাক, তারা করুক, তারা করলে আমরা খেটে খাই, আমরা হয়তো ওখানে গিয়ে আমি আর আপনি টক শোতে দাওয়াত পাবো। হ্যাঁ, এছাড়া আমাদের আর কি বলার আছে? আমাদেরকে কোনোদিন দিবে? আমাদেরকে লাইসেন্স দিবে? আমাদেরকে পারমিট দিবে? আমাদেরকে টিভি চ্যানেলের নিচে একটা মুদির দোকান খুলতে দিবে? এগুলো বললে হবে? তারপরে আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। কে তুলে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দিয়েছে। তাইলে তো উনি কি সেটার দায় অস্বীকার করতে পারবেন? উনি সেখানে ছিলেন না। এই সনদ আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম কথা যখন উনি বলছেন, উনি সেখানে ছিলেন না। তারপরে ছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ, উনি এটা কি বললেন? তার মানে উনি বলতে চান যে শাহবাগী নাম দিয়ে যাদেরকে প্রহার করা হয়েছে, বাম বলে যাদেরকে প্রহার করা হয়েছে, মেঘমল্লারকে পিটান দেওয়া হয়েছে, এগুলা করা ঠিক হয় নাই। তাহলে তখন বলেন নাই কেন? তখন উনি কেন দেখতে যান নাই তাদেরকে হাসপাতালে? তখন ওনার মনে দয়া জাগে নাই কেন? ছাগল খেতে ব্যস্ত ছিলেন। এবার আসেন, বলেছে যেদিন দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতো রিপ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায় মহারম্ভ হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদের পক্ষেও নেই এবং তাই মনে কাওয়ালির। হচ্ছে, তাই তো মনে হচ্ছে। এবং না না, কিন্তু ইনক্লাবিক আপনি আমাকে এই কালচারের, জিনিসটা বলেন, উনি ওনারা তো কিন্তু কিন্তু জুলাইয়ের ইনক্লাবিক ভিতরে পরিষ্কার কালচারের বিরোধিতা করেছেন। সমালোচনা করলেন। লক্ষ্য করেন তুষার ভাই, উনি কিন্তু ইনক্লাবিক কালচারের সমালোচনা করলেন। আবার ইনকিলাব মঞ্চ কিন্তু একটা ছিল, তারা কিন্তু আরেক হুজুগ তুলছিল। আসলে ভার্চুয়ালি উনি ইনকিলাব মঞ্চেরও সমালোচনা করলেন। তো এটা কি সব, তখন তো অন্য ভূমিকায় ছিল। আর উনি এই দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারকে রিপ্রেসিভ কালচার বললেন। খুব ভালো কথা উনি বলেছেন, আমি এটা নিয়ে কোনো তর্ক করবো না। আমি তো ওনার সব কথা ঠিক বলে মেনে নিচ্ছি। কিন্তু উনি বললেন এটা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলা করতে হচ্ছে। কাওয়ালি কেন বাঙালি জাতীয়তাবাদের শত্রু হবে? আর যদি হয়েই থাকে তাহলে সেই কাওয়ালি গেয়ে গেয়ে কেন মানুষজন বিয়ে শাদী পর্যন্ত করবে? তাই না? এটা অদ্ভুত কথা না? আর উনি ছিলেন তথ্যমন্ত্রী, উনি তখন সেগুলা বন্ধ করেন নাই কেন? অন্তত উনি বলেন নাই কেন যেগুলা করা যাবে না? উনি ছিলেন তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নাসিরউদ্দিন হোজ্জাকে গাধার পিঠে চড়ায়, তা আবার গাধার পাছাটা সামনের দিকে, তাই না? আর নাসিরউদ্দিন হোজ্জা উল্টা করে গাধার পিঠে যাচ্ছেন। হ্যাঁ, নাসিরউদ্দিন হোজ্জার হচ্ছে মুখটা সামনের দিকে আর গাধার পাছাটা। তো গাধার পাছা আর হোজ্জার মুখ দিয়ে যখন মিছিল করা হইলো, তারপরে দস্যু কেহেরমান, আলিফ লায়লা এগুলা দিয়ে যখন মূর্তি বানানো হলো, তখন উনি বলেন নাই কেন যে এটা বৈশাখের শোভাযাত্রার সাথে যায় না? ওনার তখন মনে হয় না এটা? তারপরে বলেছে যদি নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো, নির্বাচনী বিষয়টা বাটোয়ারা হয়ে গিয়েছিল, তাহলে গণভোট করতে গেলেন কেন? তাহলে গণভোটও তো বাটোয়ারা হয়ে গিয়েছিল। একটা ভোট বাটোয়ারা হয়, আরেকটা ভোট বাটোয়ারা হয় না? আর এই বাটোয়ারার বাটখারা কে বানিয়ে দিয়েছিল? বাটোয়ারার বাটখারা তো ওনারাই বানিয়ে দিয়েছিলেন। ওনারা ওখানে উপদেষ্টা হয়ে গিয়েছিলেন, উনি, আসাদ এবং নাহিদ,
ওনারা তো তিনটা সেই বাটখারা, যে বাটখারা দিয়ে ব্যালেন্স করা হয়েছিল মানে এই মন্ত্রিসভাকে, তাই না? জি ওনারা ছিলেন বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থানের পক্ষে, আর বাকিরা তাহলে আমি ধরে নিচ্ছি ছিল অন্তরীণ সরকার এবং কি কি যেন কিচেন ক্যাবিনেট। তাইলে ওনারা কেন অন্যের কিচেনের মধ্যে ঢুকে পড়লেন? ওনারা কেন বাটখারা হইলেন ওজন করার? কিচেন ক্যাবিনেট যদি বলেন, কিচেন একটা ওজন করার যন্ত্র থাকে, ওইটারে বলে কিচেন স্কেল। ওনারা কেন সেই কিচেন স্কেলের বাটখারা হইলেন বাটোয়ারার মধ্যে? ওনারা কেন আগেই পদত্যাগ করে দিলেন না? ওনারা কেন প্রতিবাদ করলেন না? তারপরে আসেন, বলেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। তার মানে যত কমিশন হয়েছে, যত ট্রাইব্যুনাল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, এগুলিকে সব একটি আদর্শের লোক নিয়োগ দেওয়া হয়েছে। তা আপনারা তখন কেন দেখলেন না একটি আদর্শের লোক সেখানে ঢুকে পড়ছে? আপনারা কিচ্ছু বললেন না কেন? এখন কেন বলেন? এবং এরপরে বলেছেন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের যে ক্ষমতায়িত করা হচ্ছে সেটাও তিনি তখন সেখানে দেখেন নাই। যারা পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে তারা গালিগালাজ করেছেন, জুতাপিটা করেছেন, টিএসসির মধ্যে ছবি লাগিয়ে তাদের নিজেদের পক্ষের লোকদেরকে, যারা আন্দোলনের রক্তক্ষয়ের বিরুদ্ধে, ছাত্রদের রক্তপাতের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে, তাদেরকে তারা জুতাপিটা করেছেন। তখন উনি কোথায় ছিলেন? উনি নিন্দা করেন নাই কেন? এখন দেখেন এখানে উনি যতগুলা পয়েন্ট বলেছেন, আমি এবং আপনি এবং আরো টকশোতে যারা আসেন এরকম অনেক লোক, তারা কিন্তু ওই সময় এটার প্রতিবাদ করেছি, ওই বলেছে সময়ই বলেছি এই কথাগুলা, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা বলেছি। তখন কেন উনি শুনতে পান নাই? উনি তখন কি চোখে ওই যে কি যেন একটা দেয়, দিয়ে তার কানে একটা ইয়ার প্লাগ দেয়, হ্যাঁ না, চোখের মধ্যে একটা ওই যে আই কাভার, আই প্যাচ লাগায়, লাগিয়ে কি উনি তখন সূর্য স্নানে ব্যস্ত ছিলেন নাকি ধ্যান করছিলেন? তো এই স্ট্যাটাসটা দেখেন। উনি বলেছেন কি রাগ করলা পরে ইন্নানিল্লাহ। আমি বলবো যে মোটেও রাগ করি নাই, বরং ভালো লেগেছে যে এতদিন পরে হলো ধ্যান ভঙ্গ হয়েছে। মুনি ঋষির ধ্যান ভঙ্গ যখন তখন হয় না, এবং আমি পড়বো আলহামদুলিল্লাহ যে ধ্যানটা ভঙ্গ হয়েছে। এতদিন পরে এসে উনি নিজেই যা বলছেন, নিজেই সেটার বিরোধিতা করছেন, নিজেই যা কথার মধ্যে দিয়ে সবকিছু বলে দিয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে এই যে 18 মাস পালন হয়েছিল সেটার অবস্থা কি। এবং তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম যে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। 2 ঘন্টা পরে right. হ্যাঁ, 2 ঘন্টা পরে। এবং ওইখানে উনি কি লিখেছেন সেটা যদি আপনি দেখেন, সেটা আরো মজার। ওইখানে উনি আরো মজার কথা লিখেছেন। উনি সেখানে লিখেছেন যে যারা নাকি জুলাইয়ের সমালোচনা, এই সরকারের সমালোচনা করে, তারা নাকি জি অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হাসিনার। মোটেও না, এই অপকর্মগুলো তো হয়েছে। তাহলে যারাই অপকর্ম করেছে তারাই অপকর্ম ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। আমি আপনাকে একটা গল্প শোনাই। এক ভদ্রলোক জি মারা যাচ্ছেন, তো মৃত্যুর সময় উনি আর কি আহ, একটা দল করেন আর কি, সেই দলটা হচ্ছে একেবারে পুঁজিবাদী দল। তো উনি সন্তানদেরকে ডেকে বলতেছেন তুমি কমিউনিস্টদের কাউকে ডেকে নিয়ে আসো। তো সব বলছে আপনি কি বলেন, মরার সময় কমিউনিস্টের চেহারা দেখবেন? তখন বলেন আমি বলতেছি আমার কথা শোনো, খবরদার আমার কথা যদি না শুনো তোমাদেরকে আমি সম্পদ বঞ্চিত করবো, আমি তোমাদেরকে শেষ করে দিব। তখন ছেলে মেয়েরা কমিউনিস্ট ডেকে নিয়ে আসছে। তো সেই লোক বলে আমি এখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিব। তো কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে ওই লোক মারা যাচ্ছে, একদম মরে যাবে। বলছে আপনি এটা কি করলেন, আপনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে মারা যাচ্ছেন? বলে মরার সময় অন্তত একটা কমিউনিস্ট মরতেছে, আমি একটা কমিউনিস্টে মারতেছি, আমি কমিউনিস্ট মরে কোন আমার দলের কেউ মরতেছে না, কমিউনিস্ট মরতেছে। তো ওনাদের অবস্থা তো এরকম হয়েছে। ওনারা নিজেরাই এমন অবস্থা করেছেন যে ওনারাই ওই আওয়ামী লীগের দুঃশাসনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের দুঃশাসনের ভিতর দিয়ে। তারপরে কি করেছেন, আরেকটা গল্প শোনাই। এক লোক মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেকে বলেছে বাবা জীবন অনেক অত্যাচার করেছে, এত ভয়াবহ অত্যাচার করেছে যে আমি আমার নাম মানে লোকে গালি দেয়, তো তুমি এমন কিছু কইরো আমার কে যেন আর লোকে গালি না দেয়, আমাকে যেন লোকে আর এরকম না বলে। আমার খুব কষ্ট হচ্ছে, মরার সময় আমি দেখতেছি চতুর্দিকে লোকজন বলতেছে আমার নামে খারাপ কথা বলতেছে, লোকে বলতেছে মরুক, এরকম এরকম। তো তুমি কিছু করো বাবা। তারপর লোকটা মারা গেছে, ছেলেটা বাবার মৃতদেহ রেখে বের হয়ে পাশের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে। বলছে আমার বাড়ির পাশে কেউ থাকতে পারবে না। বাজারে গিয়ে লুটপাট করেছে। তারপরে গায়ে যত শক্তি আছে সেগুলা দিয়ে যাকে যেখানে পেরেছে সর্বমিত্রের মতো নেমেছে লাঠি নিয়ে। তারপরে যেখানে যা পারে, ওর বাবা যাদেরকে ধার দিয়েছিল তাদের ধারের টাকা শোধ না নিয়ে জমি জমা দখল করেছে, এমন অবস্থা করেছে। তখন বাজারে গিয়ে শোনে লোকজন বলতেছে যে আরে বাপটাই তো ভালো ছিল, বাপটা তো খুব ভালো ছিল, বাপটা দারুণ ছিল, আমাদের জমি জমা দখল করে নাই, কর্জ দিয়া সুদ খাইতো কিন্তু জমি জমা তো দখল করে নাই, পাশের বাড়িতে তো থাকতে দিছে, ময়লা ফেলতো একটু কিন্তু আগুন তো দেয় নাই। তো এই যে কাণ্ডটা ঘটিয়েছে অন্তরীণ সরকার,
এই অন্তরীণ সরকারই তো এই কাজটা করেছে। এখন লোকে এগুলো বলতে শুরু করেছে ওনারা করেছে এই কাজটা, ওনারা এত অপশাসন এবং অন্যায় করেছে, ওনারাই আসলে এই কাণ্ডটা ঘটিয়েছে। উনি এটা কি বলে, ও এখন নাকি তাদেরকে সমালোচনা করা যাবে না। অদ্ভুত সবিরোধিতা দেখেন, সে নিজে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে সেদিনই ফিরেছে, সেদিনই ফিরেছে। তাহলে সেদিনই যদি ফিরে থাকে কে ফেরত আনলো? আর সেদিন আপনি তো ওখানেই ছিলেন। সেদিন সেদিন শুধু উনি ওখানেই ছিলেন না, আমি এবার এটার সাথে একটা যুক্ত করি। এই জি যে লিক সেদিনই ফিরে এসেছিল যেদিন আমেরিকাতে মঞ্চে ডক্টর ইউনূস দাঁড়ালেন, সঙ্গে তরুণ বিপ্লবীরা দাঁড়ালেন এবং সেখানে একজন আওয়ামী লীগ উঠে পড়লো এবং প্রেস প্রেস সচিব এবং ডক্টর ইউনূসের বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতে হইলো যে তাকে তারা চিনতেন না, সে জানি কেমন করে উঠে পড়েছে। সেদিনই কিন্তু ফিরেছে এবং সেটার তো ভিডিও প্রমাণ আছে, তাই না? এবং যখন এটা ফিরেছে, ছিল এই যে পরে যে 2 ঘন্টা পরে যে প্রশ্ন দিয়েছেন, যেটা শুরুটা এভাবে করেছেন, যারা আগের পোস্টে পর্যালোচনা হিসাবে পাঠ করেছেন তাদের জন্য বলছি, আমাদের এখনকার কাজ হলো, এখনকার কাজগুলি বর্ণনা করছেন এবং সেটা তো শেষের ওনার যে অভিমত। লাইনটা লিখেছেন, শেষের লাইনটা হলো যে জুলাইকে একটি মতাদর্শের ব্যানারে কুক্ষিগত ও বিভাজিত করার সকল প্রকল্পকে পরাস্ত করা। এখন কুক্ষিগত কে করছে? জুলাইকে এনসিপি। বিভাজিত কে করছে? এনসিপি জামাত। তার মানে ওনার বর্তমান লড়াইটা তাহলে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে নাকি? উনি একটা শেষ লাইন লিখেছেন, স্বাস্থ্য ব্যবস্থা বিশৃঙ্খল ও সমন্বয়হীনতা এড়াতে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সকল নাগরিকের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য সেবা চালুর পক্ষে লড়াই অব্যাহত রাখা। কি মজা না? স্বাস্থ্য সেবার 12টা বাজিয়েছে কিন্তু দোষারোপ করা যাবে না। ইনডেমনিটি, হ্যাঁ ইনডেমনিটি। ওনারা যা খুশি করেছে ওই বুড়া লোকের ছেলের মতো, মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে, মাজারে আক্রমণ করেছে, লুটপাট করেছে, বাটার দোকান লুট করে একটু পরে সেই জুতা বিক্রি করতে শুরু করেছে, কিন্তু কোনো দোষারোপ করা যাবে না। তার মানে ওনারা ওই যে সেই মুনি ঋষি ধ্যান, মুনি ঋষিদের কোনো অন্যায় হয় না, যা করেছে ধ্যানের মধ্যে করেছে, যা করেছে একটা কি বলবো একটা ট্রান্সের মধ্যে করেছে, মানে এমন এক হালে ছিল, এমন এক অবস্থায় ছিল, হ্যাঁ ফানা তবে ইনকিলাব আমি অবস্থায় মনে ছিল, করি হ্যাঁ ফানা আমি মনে ইনকিলাব করি আপনার অবস্থায় ছিল, তাই না? আপনার ওই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটা ওনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। এই যে হঠাৎ করে ঘুম ভেঙে বলছেন আমি কোথায়, তো এই যে ঘুম ভেঙে বলা আমি কোথায়, এরা তো সব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিও যে এরকম কথা বলেন, সেটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। উনি যে কথাগুলি বলেছেন এখানে, সে কথাগুলো ওনার জন্য প্রযোজ্য। এখন উনি উনাকেই দোষারোপ করছেন, আবার উনি সেটা তো নিজেই ভালো, মহান হওয়ার চেষ্টা করছেন। সেটা তো ভালো। মুনি ঋষি নিজেকেই নিজে সমালোচনা করছে কিন্তু সবাইকে বলছে খবরদার আপনারা আমার সমালোচনা করবেন না, আমি তো আমার সমালোচনা করেছি, আপনারা দোষারোপ করবেন না, আসুন আমরা একসাথে এক পতাকা তলে আসি। সেই পতাকা আবার কি? সেই পতাকার মধ্যে ওই এনসিপি থেকে ভেঙে বিভিন্ন জায়গা থেকে ভেঙে চুরে লোকজন নিয়ে এসে আরেকটা নিজের পতাকা। এই যে পতাকা বিভক্ত করা, এই বিভক্তি তাহলে কোত্থেকে তৈরি হলো, তাই না? এই বিভক্তি কোনখান থেকে আসলো? আর আপনি একটা মজার বিষয় লক্ষ্য করেন, হাদি যেখানে বলেছে সে কোনো রাজনৈতিক দল করে না, সেখানে হাদির ছবি ব্যবহার করলো রাজনৈতিক দল, তাদের ম্যানিফেস্টোর উপরে রাজনৈতিক দল হাদির ছবি দিয়ে দিল, মুগ্ধর ছবি দিয়ে দিল। যে মুগ্ধ স্ট্যাটাস দিয়েছিল যে এই আন্দোলনের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢুকে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক শক্তি ঢুকে পড়েছে, আপনার মনে আছে? কিন্তু মুগ্ধ এবং হাদির ছবি ব্যবহার করলো একটা রাজনৈতিক দল, অ্যাজ ইফ মুগ্ধ এবং হাদিকে তারা ওন করে। মুগ্ধ এবং হাদি কি তাদেরকে ওন করেছিল? এরকম অসংখ্য স্ববিরোধিতা আছে, বললে পরে অনেক কিছু বলা যাবে। লাইসেন্সের কথা বলেছে না, টিভির লাইসেন্স, কে কোথায় জি কত পার্সেন্ট আত্মীয় ঢুকিয়ে দিতে চেয়েছিল, বন্ধু ঢুকিয়ে দিতে চেয়েছিল, লাইসেন্স দিলে পরে কত পার্সেন্ট আত্মীয় স্বজন রাখা লাগবে কিংবা বন্ধু রাখা লাগবে, শর্ত দিয়েছিল। এইসব লাইসেন্স পারমিট যারা চায় তারা তো মিডিয়ার লোক, তারা তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের সঙ্গে 30-40 বছর কাজ করেছে। আজকে আমি যখন গণমাধ্যমে গিয়েছি প্রথম, আমি যখন বাংলাদেশ টেলিভিশন রেডিওর চেহারা দেখেছি, তখন আমি ক্লাস 7-এর একজন ছাত্র। তাহলে ক্লাস 7 থেকে আজকে যদি হিসাব করেন, ক্লাস 7-এ আমার বয়স কত? বড়দের 11 বছর, 11.5 বছর, তাই না? আজকে জি আমার 50 বছরের মানে প্রায় প্রায় 46-45 বছরের আমার এই গণমাধ্যমে আসা যাওয়া। আমি এই গণমাধ্যমের মধ্যে বড় হয়েছি লিটারেলি। আমাকে যারা গণমাধ্যমে ছিলেন তারা দেখেছেন আমি বড় হচ্ছি। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি। আমরা এদের সবাইকে চিনি তো, কেউ আমাদের ছোট ভাই, কেউ আমাদের বড় ভাই। এইসব লাইসেন্সের পারমিটের বিনিময়ে কে কত চেয়েছিল, কিভাবে চেয়েছিল আমরা জানি না। এইসব গল্প করার আগে একটু চিন্তা করা উচিত। অন্তত
জীবনে অনেক অন্যায়, অনেক পাপ করেছি, কিন্তু এইটা করি নাই। কখনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেই নাই। যেটা আমার যোগ্যতা আছে দরখাস্ত করে পয়সা দিয়ে কিনেছি সরকারের সুবিধা, অথবা ইন্টারভিউ দিয়ে পেয়েছি। আমি সরকারি চাকরি আরেকটা পেয়েছি কথা, সেটা ইন্টারভিউ দিয়ে। আমি আরেকটা জিনিস করি নাই। আরেকটা, হ্যাঁ, আর্থিক এক্ষেত্রে আরেকটা আর্থিক প্রশ্ন করে আমি আলোচনাটা শেষ করতে চাই। এটা হলো কি তো যে এই আপনার কি মনে ওনারা হয়, কি বলতে পারবে এই 18 মাসে উনি এই সার্টিফিকেটটা দিতে পারবে যে অন্তর্বর্তী সরকারের কেউ কোন ধরনের আর্থিক আর্থিক সুবিধা বা আর্থিক অন্যায় করে নাই? জি আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করতে চাই, আপনি মানে ছোট করে যদি বলেন যে আপনার কি মনে হয় যে এই যে কথাটা উনি বলেছেন, এখন কেউ কেউ বলছে যে উনি আসলে সমস্ত জায়গা থেকে হারিয়ে গেছেন, একটু আলোচনায় আসার জন্য এরকম অসংলগ্ন, ওনার অনেকগুলি কথাই কিন্তু অসংলগ্নতায় ভরপুর, আমার যেটা মনে হয়েছে অসংলগ্নতা এবং স্ববিরোধিতায় ভরপুর। তো অনেকে বলছেন যে এই সমস্ত কথা বলে উনি আবার আলোচনায় আসার জন্য এই কাজগুলি করেছেন। আপনার কি তাই মনে হয়? আমার সেটা মনে হয় না। আমার এই ছেলেটাকে মনে হয় যে সে অনেক পড়াশোনা করে এবং তার মধ্যে একটা ফরমেশনের সময় যাচ্ছে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, যারা বুদ্ধিমান, যাদের পড়াশোনা আছে, যারা লেখাপড়া করে, যারা চিন্তা করে, তাদের মধ্যে একটা ফরমেশনের একটা সময় যেতে থাকে এবং সে প্রতিনিয়ত যত জানে, যত বোঝে, তত সে আরো ভালো হয়ে ওঠে, আরো আরো রিফাইন্ড হয়। আমার ধারণা যে সে বহু জায়গা বুঝতে পারার কারণে সেইটা বলে দিয়েছে, কিন্তু বলে দেওয়ার পরে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, সেই প্রতিক্রিয়াটা তারই সাথে যারা ছিল তাদেরকে অনেকখানি উন্মোচিত করে দিয়েছে। কারণ আপনি তার আগের স্টেটাসটা যদি দেখেন, সেখানে উনি যে কথাগুলি বলেছেন এগুলো তো সত্য এবং সেগুলো কিন্তু হয়েছে। কিন্তু এরপরে আবার উনি বন্ধু বান্ধবদের কথা মনে হয়েছে, এই জন্য বলছেন না না সমালোচনা করেন না, দোষারোপ করেন না, আসেন আমরা ঐক্য তৈরি করি। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব একজন বুদ্ধিজীবীকে সামনের দিকে নিয়ে যায়। বুদ্ধিজীবীর বিকাশ তো একটা একরৈখিক না। রাইট, একজন রাইট, সাংবাদিকের রাইট। বিকাশ কিন্তু একরৈখিক না। একজন সাংবাদিক যখন সম্পাদকের অধীনে জুনিয়র সাংবাদিক হিসেবে জীবন শুরু করে, সে কিন্তু সারাক্ষণ সম্পাদকের কথা শুনে, বাধ্য। জি, তাহলে কিন্তু আমরা তাহলে সেই কিন্তু তার প্রত্যাশাই করি। যখন উন্নতি হয় মাসুদ ভাই, তখন দেখা জি, যায় ধীরে 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 তার মধ্যে একটা পরিবর্তন আসতে থাকে এবং সে এক সময় এমন একটা জায়গায় চলে যায় যখন সে চাকরি ছেড়ে দেয়। অনেক অনেক সময় একটা হুম, জুনিয়র সাংবাদিক এত সহজে চাকরি ছাড়তে পারে না, কিন্তু আপনি দেখবেন মধ্যম অবস্থাতে প্রচুর সাংবাদিক চাকরি ছাড়ে। কারণ ওই তার ভেতরের মানুষটা আর তার কর্মস্থল তার সঙ্গে বিরোধিতা তৈরি করে। আমার মনে হয় যে মাহফুজের এখনকার যে রাজনীতি এবং তার যে মন, এইটা তার একটা আরেকটার সঙ্গে বিরোধিতা করছে। কারণ সে বুঝতে জি, পারছে যে অনেক কিছু অন্যায় হয়েছে, আবার সেই অন্যায়ের যে সে অংশ হয়ে গিয়েছিল সেটাও বুঝতে পারছে, আবার সে এটাকে কি করে ব্যাখ্যা করবে সেটাও চেষ্টা করছে। আমি মনে করি এটা তার ভবিষ্যতে বুদ্ধিজীবী হয়ে ওঠার পথে একটা ট্রানজিশনাল জায়গা। এটা হয়, এটাতে জি, আমি কোনো কিছু ভুল মনে করি না। ফরহাদ মজহার এক সময় কবিতা লিখতেন না যেখানে উনি আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করতেন? এখন তিনি আবার জি, কবিতা লেখেন না যেখানে উনি রীতিমতো মানে কি বলবো, আধ্যাত্মবাদী। তৌহিদি, একদম হ্যাঁ, তৌহিদি। হ্যাঁ, পীর। তো এটা হয়, বুদ্ধিজীবীরা এরকম চেঞ্জের ভিতর দিয়ে যায়। আমি জি, মাহফুজের মঙ্গল কামনা করি, কারণ মাহফুজ অন্তত কথা বলেছে। আর 10 জন তো চুপই করে রয়েছে, তারা তো কথা বলে নাই। ফলে আমি তার সমালোচনা করি না, আমি আসলে তার বিতর্কের ভুলগুলি তুলে দিয়েছি। এই একই জিনিস তিনি অন্যভাবে লিখতে পারতেন, তাইলে তাকে কোনো আলোচনা করা যেত না। কিন্তু সেটার জন্য নিম্ন বর্গের মানুষ হইতে হবে আমার মতো। অতি উচ্চ জ্ঞানী বা বুদ্ধিমানরা পারে না, এটা একটু নিম্ন বর্গে নিম্নের জি। দিকে চলে আসলে আমরা তাহলে তাহলে আগেই আমরা বলতে যদি পারতো। সেই আশাটাই করি, আমাদের মাহফুজ আলম ফিরে আসার সম্ভাবনায় আগে থেকে নিজের পিঠ বাঁচাতে পরোক্ষভাবে হলেও আওয়ামী লীগের পক্ষে কিছু বলার চেষ্টা করছেন মাহফুজ আলমরা। কেউ কেউ বলছেন তিনি কি আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা এতটাই তীব্র হয়েছে যে ভয়ে তারা গর্তে ঢোকার চেষ্টা করছেন এবং তার অংশ হিসেবে এই সব কথাবার্তা আগে থেকেই বলা শুরু করে দিয়েছেন। আসলে উদ্দেশ্যটা কী? আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা কিংবা দ্রুত রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ধারণা থেকে মাহফুজ আলম বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। অনেক দীর্ঘ এই স্ট্যাটাসটি, তার মধ্যে আমি 6-7টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা যদিও স্ট্যাটাসটি দেখেছেন, কিন্তু আলোচনার স্বার্থে এইগুলো একটু এক জায়গায় করতে চাই। তিনি বলছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরোধী শক্তি, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল 17 বছরের মজলুমগণ। হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ
চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীর সেফ স্পেস দেওয়া হয়েছিল, যেদিন বিএনপিকে ঠেকাতে জামাতকে কোলে তুলে নিল অন্তরীণ। আমাদের শব্দটা খেয়াল রাখা দরকার। অন্তর্বর্তী সরকারকে মাহফুজ আলম বলতে চাইছেন যে অন্তরীণ সরকার। যাই হোক, তিনি বলছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক কর্মীদের বা প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। সেদিনই লীগ ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা আরোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। আবার একটা শব্দ একটু নোটিশ করতে চাই আপনাদের সামনে, ট্রাইব্যুনাল শব্দটা এখানে উচ্চারণ করা হয়েছে, যে ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী কিংবা শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া চলছে জুলাই হত্যাকাণ্ডের জন্য। অর্থাৎ ট্রাইব্যুনালও বিশেষ মতাদর্শের ব্যক্তি দিয়ে গঠিত, তিনি স্পষ্টভাবে এখানে বলছেন। এখন এই যে মাহফুজ আলম যে এত সুন্দর সুন্দর বয়ান দিচ্ছেন, সুন্দর সুন্দর মানে তাদের যে শব্দ তারা ব্যবহার করতে চাই সেই শব্দটি ব্যবহার করলাম, যে বয়ান দিচ্ছে। এই যে মবের কথা বললো, মব স্টার উল্লেখ করলো, মবের শুরুতে এই মাহফুজ আলমই শুরু করেছে। বঙ্গভবনে গিয়ে তিনি নিজ হাতে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে বেশ ভাবের সাথে ছবি তুলে পোস্ট দিলেন। বঙ্গবন্ধু 32 নম্বর 2025-এর 5 ফেব্রুয়ারি যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, তার আগেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এবং গণমাধ্যমেও কী ধরনের শব্দ ব্যবহার করতে হবে তা চাপিয়ে দিয়ে তিনি রীতিমতো সংবাদ সম্মেলনে বা একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন যে গণমাধ্যমে এই শব্দ ব্যবহার করা উচিত, এই শব্দ পরিত্যাগ করা উচিত জুলাই আন্দোলন নিয়ে। কত বড় মহানুভব ব্যক্তি এই লোকটি! গণমাধ্যমে কী ধরনের শব্দ ব্যবহার করতে হবে তিনি তথ্য উপদেষ্টাকালীন থাকাকালীন সময়ে তার নির্দেশ দিচ্ছেন। নইলে যদি কিছু হয় তার দায় দায়িত্ব আমাদের নয়। ইনডাইরেক্টলি তিনি মবকে উৎসাহিত করছেন। সেই মাহফুজ আলমদের যে বোধ ফিরে আসছে এমন কথা অনেকে বলছেন, না, আমি মনে করি না তাদের বোধ ফিরে আসছে। এর পিছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন অবশ্যই রয়েছে। সেটা কেমন? মাহফুজ আলম তার এই পোস্টটি দেওয়ার ঘন্টা দুয়েক পরে আরও একটি পোস্ট দিলেন। তার তো স্বভাব আছে কোনো একটি পোস্ট দিয়েই সাথে সাথে আবার উইথড্র করে ফেলা, ডিলিট করে ফেলা, তার সমগোত্রীয়দের মাধ্যমে আক্রান্ত হয়ে। এর আগে অসংখ্য পোস্ট তিনি ডিলিট করেছেন এই জুলাই আন্দোলনে, কিংবা সাবেক ছাত্র সমন্বয়করা যারা ছিলেন তাদের যে দুর্নীতি, তাদের যে অপকর্ম, সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন, আবার পরক্ষণে তিনি তুলে নিয়েছেন। তো অনেকে আশঙ্কা ছিল যে মাহফুজ আলম সম্ভবত এই স্ট্যাটাসটি তুলে নেবেন, কিন্তু যখন এরকম একটি ধারণা সবাই আগে থেকে পোষণ করা শুরু করলো, তিনি সেটি তুলে নিলেন না, বরং আরও একটি স্ট্যাটাস দিলেন 2 ঘন্টা পর, যেখানে তিনি বলছেন যে যারা গত 1.5 বছরকে 16 বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ খারাপ হিসেবে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই সব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। ওই যে বলছিলাম না যে ম্যাটিকুলাস ডিজাইন, আসলে তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টি বুঝতে হলে আমি আরও একটি উদাহরণ তুলে ধরতে চাই। আমার দেশ, সবাই জানে যে আমার দেশ কী ধরনের পত্রিকা বা কাদেরকে সাপোর্ট করছে, নতুন করে ব্যাখ্যার কিছু নেই। একদিন আগে 18 মেতে তারা একটি লিড নিউজ করলো। তার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। আহা, কি অসাধারণ একটি নিউজ! ইউনূসের মতন একটি জঙ্গি শাসককে জায়েজ করতে দেখুন কোথায় কোথায় দুর্বল জায়গায় আমাদেরকে আঘাত করা হচ্ছে। আমাদেরকে মানে যারা ইউনূস শাসনের অপকর্মের সমালোচনা করছি, ইউনূস সরকারের সঙ্গে জড়িত যারা, তাদের বিচার দাবি করছি। এখানেও সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে। খবরের ছোট্ট একটি অংশ বলি, বা অংশ বিশেষগুলো। বলা হচ্ছে যে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়কে সামনে এনে বিগত অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতেও মাঠ গরমের চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারকে খাটো করতে আইনি পদক্ষেপও নিচ্ছে তারা।
এখনই এর লাগাম টানা না হলে সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র ও সমাজের কাছে হেয় করতে উঠে পড়ে লেগেছে। এটা কোনো কথা হলো? এটা নিউজের কোনো অংশ হতে পারে? ডক্টর ইউনূসের তার শাসনের সময় উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে ব্যক্তিরা যে অসংখ্য দুর্নীতি করেছেন, নানা ধরনের অপকর্ম করেছেন, মবকে শেল্টার দিয়েছেন, মবকে উৎসাহিত করেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, মিলান করার চেষ্টা করা হয়েছে, সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ কথা বলবে না? মানে এখন একটি নতুন তকমা শুরু হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এইসব নাকি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলা হচ্ছে। আমরা যখন শেখ হাসিনা সরকারের বিভিন্ন ভুল ত্রুটি অনিয়ম অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, তখন কাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, এবং কত স্পর্শকাতর একটি বিষয়কে তারা নিজেরাই নিশানা করেছে। হামে যেখানে হাজারেরও বেশি শিশু এর মধ্যে নিহত হয়েছে, আমি নিহত শব্দটাই উচ্চারণ করছি বারবার, ডক্টর ইউনূসের খামখেয়ালিপনায় এই শিশুরা তো হত্যার শিকার হচ্ছে। সেগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। সেগুলো নিয়ে কথা বললে অটোমেটিক্যালি শেখ হাসিনার পক্ষে চলে যাবে, আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, আর এই জন্য আমরা চুপ করে থাকবো। তারা তো বলছে, এই যে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিংবা এই হাসনাত আবদুল্লাহ না কি নাম, সার্জিস আলম, এরা বলছে যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না, হাম নিয়ে এত বেশি কথা কেন? কি আশ্চর্য বিষয়! মানে এদের রাজনৈতিক আদর্শ কতটা ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে আমরা কি ধারণা করতে পারি? মাহফুজ আলমও ঘুরে ফিরে ঠিক একই কথা বলছেন। তার যে দ্বিতীয় পোস্টে তিনি বলছিলেন, আমি আবার একটু মনে করিয়ে দিই, যে যারা গত 1.5 বছরকে 16 বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ বা খারাপ করে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেসব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করা হবে বা করতে হবে। অর্থাৎ এই যে আমার দেশ, তাদের যে বক্তব্য, এই যে মাহফুজ আলম তাদের যে বক্তব্য, সবই তো একেবারে কানায় কানায় পূর্ণ, একই সাথে একই তালে। ডক্টর ইউনূসকে সেভ করতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে খুব দ্রুত ফিরতে পারে সেই ভয়ে তারা জর্জরিত। এবং নিঃসন্দেহে এই প্রশ্নটি উঠবেই বা ওঠা স্বাভাবিক, ডক্টর ইউনূসের পেইড এজেন্ট তাহলে এই মুহূর্তে কারা? তারা যে কারা, তারা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তারা এতদিন একটু চুপসে গিয়েছিল, আবার জেগে ওঠার চেষ্টা করছে। নতুন নতুন নিশ্চয়ই মোটা অঙ্কের অর্থ বিলানো হচ্ছে, এবং এর মধ্য দিয়ে সারমর্মে কিংবা উপসংহারে একটি কথা বলা যায় যে ডক্টর ইউনূসের খেলা এখনো থামেনি। আরেকটি বিষয় যেটি বলছিলাম, আপনাদের নোটিশ করে রাখতে বলেছিলাম, যে মাহফুজ অন্তর্বর্তী সরকারকে অন্তরীণ বলে উল্লেখ করছেন, এখানেও ম্যাটিকুলাস ডিজাইন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ডক্টর ইউনূস সরকার একটি বিশেষ শক্তির মাধ্যমে অন্তরীণ হয়ে পড়েছিলেন। ডক্টর ইউনূসের কোনো দোষ নেই। সূক্ষ্ম পরিকল্পনার জায়গা থেকে কি সুন্দর সুন্দর বক্তব্য তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যারা বলছেন, আবার একটু বলি, যে মাহফুজদের বোধোদয় হয়েছে, প্রশ্নে ওঠে না, বরং এরাই তো পেইড এজেন্ট হিসেবে কাজ করেছে